প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি তানিয়া, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শক শ্রোতাকে। জি অবশ্যই স্যার, আপনাকে শুভ সকাল। জি স্যার। স্যার, আজকে আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক বড় একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং দর্শকদের জানানোর চেষ্টা করব ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ও করণীয়। তো প্রথমে স্যার আপনাদের কাছে জানতে চাচ্ছি যে স্যার আপনার কাছে যে এই যে আমরা বলি ফুসফুসের সংক্রমণ মানে ইনফেকশন যেটাকে বলা হয়, কি কি টাইপের ইনফেকশন হতে পারে? প্রথমেই বলছি যে একটা ভয়াবহ বন্যা বাংলাদেশের উপর, বাংলাদেশ একটা বড় অঞ্চলে হয়ে গেল, প্রায় হয়ে গেল মানে এখনো পানি মানে নিঃশেষ হয়ে যায়নি, এখনো কমছে। এই ভয়াবহ বন্যায় অনেকে একেবারে পানি নিচে ছিল, তলিয়ে ছিল, ঠাই নাই অবস্থা ছিল। এতে করে অনেকেই দেখা যাচ্ছে যে ঠান্ডা এক্সপোজড হয়েছে, বন্যার পানিতে সারাক্ষণ ভিজেছে। এতেও কিন্তু ফুসফুসের একটা সংক্রমণ অনেকের মধ্যে হবে। বিশেষ করে শিশু যারা আছে তাদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপটা এই বন্যা যত শেষ হবে বিভিন্ন রোগ ব্যাধি আমরা দেখব যে শুরু হয়ে গেছে। তার মধ্যে শিশু নিউমোনিয়া বা বড়দের ফুসফুসের সংক্রমণ খুব বেড়ে গেছে। আর একসাথে একেবারে স্কুলের মধ্যে বা আশ্রয় কেন্দ্রের মধ্যে গাদাগাদি করে সবাই ছিল, একজনের যদি কমিউনিকেবল ডিজিজ থাকে সবার মধ্যে সে ছড়িয়ে বেরিয়েছে। এভাবে তো বিভিন্ন ধরনের সংক্রমণ হচ্ছে। আর হাঁপানি বলুন বা শ্বাসকষ্ট বলুন, এখন রোগীরা এসে যে কোনো কারণে শ্বাসকষ্ট হয়, অনেক বক্ষব্যাধির একটা উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট। তো এসে বলে যে স্যার আমার তো হাঁপানি হয়েছে, তো আগে দেখতে হয় যে তার কি সংক্রমণজনিত শ্বাসকষ্ট হচ্ছে না রিয়েলি সে অ্যাজমায় ভুগছে কিংবা সিওপিডিতে ভুগছে। অর্থাৎ ফুসফুসের সংক্রমণ বলতে একটা বড় ক্যানভাসের মধ্যে পড়ে। অনেক আগে দেখতে হবে যে কি ধরনের সংক্রমণ হয়েছে, ভাইরাল সংক্রমণ না ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে, এটা দেখে তারপর আমরা রোগ নির্ণয় করব। সেই জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, পরীক্ষা করে দেখতে হবে যে সংক্রমণটা কি ধরনের এবং কত বেশি তার প্রকোপটা বেশি, কত বেশি ছড়িয়ে পড়েছে এবং তার যে লক্ষণ উপসর্গগুলো। অনেক সময় দেখা যায় যে নিউমোনিয়া হয়, প্রচণ্ড জ্বর হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস ফেলতে পারছে না, তো অনেক ফুসফুসের পর্দায় পানি চলে এসছে, তো অনেক ধরনের সংক্রমণে হতে পারে, অনেক ধরনের হতে পারে। স্যার, এই যে স্যার কথায় বললেন যে অনেকে এসে বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এটা এই যে শ্বাসকষ্ট এটাকে অনেকেই বলে আমার হাঁপানি হয়েছে, আমার অ্যাজমা। শ্বাসকষ্ট মানে আমার অ্যাজমা আছে, কিন্তু আসলে আমরা মানে যে কোনো শ্বাসকষ্টকে আমরা অ্যাজমা কখনোই বলতে পারি না যতক্ষণ মানে জানা যায়। এবং এর মধ্যে আরেকটা আছে সিওপিডি, ওখানেও কিন্তু শ্বাসকষ্ট হয়। আমাকে একটু প্রথমে মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা বলবেন। ধন্যবাদ। শ্বাসকষ্ট একটা ব্রড টার্ম। জি, একটা মানসিক রোগী যে সাইকিয়াট্রিক পেশেন্ট, সেও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসে। একটা ইয়াং মেয়ে হসপিটালে আসলো, ইমার্জেন্সিতে আসলো শ্বাসকষ্ট নিয়ে, তাকে নেবুলাইজেশন অক্সিজেন দিয়ে দিল, কিন্তু দেখা গেলো সপ্তাহ ঠিক আছে, সেও দেখা গেলো কোনো একটা ইনসিডেন্টে তার এরকম হয়েছে। হার্টের পেশেন্ট, কিডনির পেশেন্ট, বুকে আঘাতপ্রাপ্ত, পানি জমা, বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু একটাও কিন্তু অ্যাজমা বা সিওপিডি না। হ্যাঁ, কাজেই অ্যাজমা এবং সিওপিডি যদি কাউকে আমরা বলতে চাই, সেটা স্পেসিফিক আমরা লক্ষণ দেখে বুঝবো, পরীক্ষা দেখে বুঝবো, এমনকি রোগীর সাথে কথা বলেও বোঝা যায়, ভেরি ইজি, যারা আমরা পালমোনোলজিস্ট সহজে বুঝতে পারি। কাজেই যে পেশেন্টগুলোর এরকম শ্বাসকষ্ট নিয়ে আসে, কাজেই ইনিশিয়ালি হয়তো বা তাকে কেউ একটা ইমার্জেন্সি অক্সিজেন বা নেবুলাইজেশন দিতে, কিন্তু তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হবে এটাকে এক্সক্লুড করা। সাধারণত অ্যাজমাগুলো ইয়াং এজ থেকেই থাকে। অ্যাজমা পেশেন্ট যারা ইয়াং এজ, ফিমেল, এদেরও বেশি হয় এবং এল্ডারলি পিপুল থেকে শুরু করে সবারই হতে পারে, কিন্তু তার এল্ডারলি পিপুল হলে তার জানা থাকবে যে আগে থেকে তার এটা আছে, নতুন করে হঠাৎ করে সাধারণত হয় না, দু একটা ক্ষেত্রে তো হয়। এবং অ্যাজমা পেশেন্ট যারা, তাদের মূলত অ্যালার্জিক। আচ্ছা, অ্যাজমা পেশেন্টের খুব কমনলি চেনার উপায় যে এই পেশেন্টগুলো খুব অ্যালার্জিক এবং তার খুব কমন সিমটম একটা হলো হাঁচি। ঠান্ডা, গরম, ধুলাবালি, ধোঁয়া নাকে গেলে, যে কোনো ইরিটেন্ট নাকে গেলে তার হাঁচি পায় এবং সেটা তার লাইফ টাইমে একবার প্রশ্ন করলে বোঝা যায় হ্যাঁ আমার হাঁচি হয় একটু বেশি। তাহলে আমরা তাকে প্রাথমিকভাবে
অ্যাজমার পেশেন্টকে কল্পনা করতে পারি। এছাড়া অন্য অ্যালার্জিক যেমন কারো এক্সিমা, অ্যালার্জিক রাইনাইটিস আছে, ডার্মাটাইটিস আছে, কিন্তু কখনো কাশি বা শ্বাসকষ্ট হয় নাই, কিন্তু হঠাৎ করে এই সময় সে শ্বাসকষ্ট কাশি নিয়ে আসলো, সেটাকেও আমরা ইনিশিয়ালি চিন্তা করতে পারি, কিন্তু অন্য পরীক্ষা দিয়ে আমাদেরকে করতে হবে, এক্সক্লুড করতে হবে। পাশাপাশি সিওপিডি তো কমনলি শ্বাসনালীরই অসুখ, অ্যাজমাটাও শ্বাসনালীরই অসুখ। পার্থক্য এই যে অ্যাজমার ক্ষেত্রে যেটা একটা জেনেটিক্যাল ইস্যু থাকে এবং অ্যালার্জিক কন্ডিশন এবং এটা রিভার্সিবল, আর সিওপিডির ক্ষেত্রে সহজে অল্প বয়সে এটা থাকে না, সাধারণত দু একটা ক্ষেত্র ছাড়া মোস্টলি একটা নির্দিষ্ট সময় বা 40 বা 45 বা 50 এই সময় এসে আমরা পেয়ে থাকি। এবং এটা খুব কমন হিস্ট্রি হচ্ছে স্মোকিং অ্যান্ড স্মোকিং, পাশাপাশি এনভায়রনমেন্টাল পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, এগুলো একত্রিত হয়ে আমাদের এয়ারওয়েটাকে ক্রনিক ইনফ্লেমেশন করে এবং এয়ারওয়েটাকে পার্মানেন্টলি ন্যারো করে ফেলে, এবং এই অবস্থায় যেটা হয় সেক্ষেত্রে তাদেরকে আমরা সিওপিডি বলবো। কিন্তু সিওপিডি পেশেন্টগুলো কি সারা বছরই কম বেশি একটা শ্বাসকষ্ট থাকে, যেটাকে বলে এক্সারশনাল ডিসনিয়া। ওনারা একটু বসা বা শুয়ে থাকলে ভালো আছেন, একটু হাঁটতে গেল জোরে বা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেন, তখনই ওনার শ্বাসকষ্ট বোধ হবে, এবং এটা তার হিস্ট্রিতেই পাওয়া যাবে। এটা যদি পাই এক্সারশনাল ডিসনিয়া, স্মোকিং হিস্ট্রি অথবা এনভায়রনমেন্টাল আর ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, এখন শ্বাসকষ্ট নিয়ে আসছে তাহলে, এবং এই পেশেন্টগুলো সহজে হাসপাতালে আসে না যতক্ষণ না এক্সাজারেশন হয়, এবং খুব কমনলি এক্সাজারেশন হয় এটা একটা ইনফেকশনের মাধ্যমে, অ্যাকিউট এক্সাজারেশন অফ সিওপিডি যেটাকে আমরা বলি, তখনই হসপিটালে আসে পেশেন্টগুলো, তখন দেখা যায় তার একটা ব্যাকটেরিয়াল আর ভাইরাল ইনফেকশন হয়েছে এবং জ্বর আসছে, শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাচ্ছে, বা এবিজি করলে দেখলাম যে অক্সিজেন ফল করে গেল, কার্বন ডাইঅক্সাইড রিটেন করে যাচ্ছে। এই অবস্থাটা খুব কমনলি আমরা সিওপিডির ক্ষেত্রে পাই। আর অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা পাই, সাধারণত টাইপ 1 রেসপিরেটরি ফেলার, যেখানে অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড লেভেল ঠিকই থাকে, এইগুলো দিয়ে আমরা এক্সক্লুড করে ফেলি। এরপরে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট কিছুটা দুটার ক্ষেত্রে একই রকম, কিছুটা ডিফারেন্ট আছে। যেমন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে খুব কমনলি আমরা অ্যান্টিবায়োটিক ইউজটা শুরু করে দিই প্রথম থেকে, কারণ যেহেতু এটা ধরেন অ্যাকিউট মানে ইনফেকশন থেকে অ্যাকিউট এক্সাজারেশন নিয়ে আসে। আর অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে আগেই আমাদের অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই, অধিকাংশ ক্ষেত্রে স্টেরয়েড জিনিসটা বেশি লাগে অ্যাজমা পেশেন্টদেরকে আমরা রিলিভ করার জন্য। আর পাশাপাশি তো আমরা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট নেবুলাইজেশন, ইপারট্রোপিয়াম নেবুলাইজেশন, অক্সিজেন, উইদিন শর্ট টাইম পেশেন্ট কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। বাট সিওপিডির ক্ষেত্রে পেশেন্টগুলো অত সহজে আগের অবস্থায় ফিরে আসে না, ইট নিডস টাইম টু টেক টু দ্য আর্লি স্টেজ, এবং কোন কোন ক্ষেত্রে পেশেন্টকে এসডিইউ বা আইসিইউ সাপোর্ট লাগতেছে। এই হচ্ছে মোটামুটি আমরা রাফলি একটা বলতে পারি। আপনি ডক্টর মামুনের কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে বুঝবো যে অ্যাজমাতে ভুগছে না সিওপিডিতে ভুগছে। না স্যার যেমন বললেন যে হাঁচি একটা হিসাব, এখন ধরেন স্যার আমিও হাঁচি দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে? সেটাই, হাঁচি তো অনেক কারণে হতে পারে, যে সিম্পল একটা অ্যালার্জি হতে পারে, ন্যাজাল একটা অ্যালার্জি হতে পারে। তো এখন অ্যাজমা যাদের হয় তাদের একটা অবশ্যই একটা অ্যালার্জির ইতিহাস থাকবে, বংশগত ধারার ইতিহাস থাকবে, যে বাবা মা বা ফুপু চাচা এরকম ভুগছে, বংশগত ধারা একটা উপস্থিতি থাকবে। কিন্তু সিওপিডিতে কিন্তু সেটা মানে থাকবে না, যদিও কিছু রক্তের মধ্যে ব্যাপার সেবার আছে, যে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ঘাটতি থাকে। যাই হোক, তা বংশগত ধারার ইতিহাস খুব একটা থাকছে না সিওপিডিতে। আর ধূমপান হচ্ছে বড় কারণ সিওপিডির। অ্যাজমাতে কিন্তু ধূমপানের জন্য যে অ্যাজমা হচ্ছে তা না এটা। আর অ্যাজমাতে ফুসফুসের যে শ্বাসনালীগুলো সেগুলো সংকুচিত হয়ে যায়, যার জন্য শ্বাস নিতে পারছে কিন্তু ফেলতে পারছে না। এখানে ফুসফুসের যে মানে অবকাঠামো সেটা নষ্ট হচ্ছে না। কিন্তু সিওপিডিতে বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা লাং ডিজিজ যেটি আমরা বলি, সেখানে ফুসফুসের শ্বাসনালী তো সংকুচিত হচ্ছে, সঙ্গে সঙ্গে মানে অবকাঠামো প্যারেনকেমাল ডিস্ট্রাকশন আমরা বলি, ফুসফুসের অবকাঠামোটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য রোগী বাতাস নিচ্ছে কিন্তু বাতাস আর ফেলতে পারছে না, বাতাসে একেবারে টাইটুম্বর হয়ে আছে ফুসফুসটা। এক্সরে করলে দেখা যাবে যে দুটো ফুসফুস একেবারে কালো হয়ে আছে, মানে হাইপার ট্রান্সলুসেন্ট যেটা আমরা বলি, ফুসফুসটা নিচে নেমে গেছে, হার্টটা একদম ন্যারো হয়ে গেছে, টিউবুলার হয়ে গেছে। এক্সরে দেখলে আমরা বুঝতে পারি। আর সবচেয়ে বড় এই ব্যাপার হচ্ছে যে যত বেশি দিন ধরে ধূমপান করবে তার সিওপিডি হওয়ার প্রবণতা বেশি থাকবে। আর সিওপিডি যে মানে মূল কারণ হচ্ছে ধূমপান, এছাড়াও কিছু ব্যাপার আছে, যে পুষ্টিগত দিকটা একটা ব্যাপার আছে, যে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে একটা মানুষ বড় হয়েছে, তারপরে এমন মানে মানে জায়গায় থাকছে যেখানে মানে ধুলা সবসময় থাকছে। আমাদের গ্রাম বাংলার মায়েরা যে লাকড়ির চুলায় যে রান্না করছে বছরের পর বছর ধরে, সেই ধোঁয়াগুলো নাকে যাচ্ছে আমাদের। এবং অনেক মহিলা এখনও গ্রামে কিন্তু বিড়ি খায় বা সিগারেট খায়, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে সিওপিডি হচ্ছে। তো সিওপিডির লক্ষণটা প্রকাশ পায় সাধারণত 40-এর পরে, আর অ্যাজমার লক্ষণ প্রকাশ পায়
ছোটবেলা থেকে। জি, আমাদের দর্শক আছেন, একজন দর্শক। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি রাকিব বলছি। আমার ওয়াইফ সুমাইয়া। দর্শক, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। হ্যালো। জি, আমার ওয়াইফ সুমাইয়া নাম, ওর বয়স হচ্ছে 30 বছর। জি। ওর হচ্ছে অ্যালার্জি প্রবলেম। রান্নাঘরে কাজ করতে গেলে অথবা বাসা বাড়ি একটু ক্লিন করতে গেলে তো সব সময় হাঁচি আসে, কন্টিনিউয়াসলি হাঁচি আসে। দেখা গেলো যে একবার হাঁচি শুরু হলে 5 মিনিট 4 মিনিট ধরে চলতে থাকে। এখান থেকে মানে করণীয় কি, তার প্রতিরোধ? ওনার কি এরকম কোনো কিছু ছোটবেলায় ছিল নাকি এটা হঠাৎ করে শুরু হয়েছে? না, এটা হঠাৎ করেই, ছোটবেলায় ছিল না, এটা ধরেন আরো 2-1 বছর ধরে চলতেছে। 2-1 বছর এই ধরনের হইলে আমরা এই যে ইলেকট্রল যে ওষুধ আছে এগুলো খাওয়াই আর কি। ফ্যামিলিতে কারো অ্যাজমা বা হাঁপানি আছে? হ্যাঁ, ফ্যামিলিতে আমার শ্বশুরের, ওর বাবার আর কি আপনার এই অ্যালার্জি প্রবলেম আছে। স্যার, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, আমি অলরেডি গট দ্য। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আমি যেটা প্রথমে বলেছিলাম যে হাঁচি ভেরি একটা সিম্পল থিং, কিন্তু এই যে আমরা যদি হাঁচিকে যদি অ্যাড্রেস না করি তাহলে আমাদের ডায়াগনোসিস লেট হয়ে যাবে। কারো যেমন এক্সিমা হলে ওটাকে এক্সিমার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই পেশেন্টটার দিস ইজ আ ব্যাকগ্রাউন্ড অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, মনে রাখতে হবে। এই পেশেন্টটার যদি আমরা ব্লাডে IgE লেভেলটা করি বেশি পাওয়া যাবে। এই পেশেন্টটার যার একটা পেশেন্ট হাঁচি দিচ্ছে, আমি এরকম আরও কাউকে ডেকে নিয়ে এসে পাশে বসাইলাম, উনি ওই পেশেন্ট সহ আর 4-5 জনকে স্প্রে করলাম, দেখা গেল ওর হাঁচি পেলো, বাকিদের পেলো না। সেম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে ওর হাসি পাচ্ছে, ওর পাচ্ছে না। তার মানে কি, দেয়ার ইজ সাম ডিফারেন্স। ওই পেশেন্টটা থেকে ওর ডিফারেন্সটা হচ্ছে ওর শ্বাসনালীটা সংবেদনশীল, এবং যার নাকটা সংবেদনশীল সেই জন্য হাসি পাচ্ছে, তার পুরো শ্বাসনালীটাই সংবেদনশীল হয়, এটা বাই ডিফল্ট। চোখটাও সংবেদনশীল হয়, ওকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে ওর চোখ চুলকায়, চোখ এটা হয় লাল হয়ে যায়, এটাও পাওয়া যাবে। এবং তার হাঁচি হওয়া মানে পুরো শ্বাসনালীটা সংবেদনশীল। এই মানুষটা যখন রাতে ঘুমায় তখন নাকটা বন্ধ হয়ে যায়, সে মুখ দিয়ে শ্বাস নেয় ডিউ টু মাইটস। ফ্যান আমাদের দেশে প্রায় 10 মাসই ফ্যান বেশি চলে, এবং এটা ভেরি কমন তার ক্ষেত্রে। এবং রান্নাঘরে গেলে যে হাঁচি পাচ্ছে, এটা রান্নাঘরে না, ওনার হয়তো আমরা আরও একটু ইন্টারগ্রেট করলে জানতে পারবো। রান্নাঘরটা তো অনেকের এমনি পাই, হ্যাঁ, কিন্তু রান্নাঘর ছাড়াও যে কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ অফ টেম্পারেচার, চেঞ্জ অফ ওয়েদার, ঠান্ডা গরম, ধুলাবালি, ধোঁয়া, গন্ধ নাকে গেলে হাঁচি পায়। যার হাঁচি পাচ্ছে তার শ্বাসনালীটা সংবেদনশীল, এবং তাকে জানতে হবে এটা তার লাইফ টাইম। ওনার কিন্তু ভালো করে, উনি হয়তো ওনার ওয়াইফের কথা বলছে, তার মা বাবাকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে তার ছোট চাইল্ডহুড থেকে 2 বছর 3 বছর বয়স থেকে এই প্রবলেমটা আছে। এবং তার শুধু না, ওর ওনার পেশেন্ট যে ওনার বাবার আছেন বলতেছেন, থাকতে পারে, কিন্তু ওনার যে ভাই বোন, ওই ওনার যে যদি আরো 4 ভাই বোন থাকে তার মধ্যে আরো একজনের আমরা পাবো, এবং ভাই বোনদের যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে হয়তো পাবো, এবং ওনার যে সন্তান আছে তার মধ্যে পাবো এই টেন্ডেন্সিটা। হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি এবং শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা আমরা টিপ অফ দ্য আইসবার্গ রাখি, শ্বাসকষ্টটাকে ডিফারেন্ট রাখি, কিন্তু এই 5টা জিনিস, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এগুলো তার সারা বছর কম বেশি লেগে থাকে, কখনো ভালো থাকে। শ্বাসকষ্টের ব্যাপারটা হচ্ছে অ্যাটাক। অ্যাজমা অ্যাটাক ছাড়া শ্বাসকষ্ট নেই, অ্যাটাকটা রিকভারি হয়ে গেল, নো শ্বাসকষ্ট। কিন্তু বাকি সিমটমগুলো, যে হাইপার রেসপন্সিভনেস অফ দ্য এয়ারওয়ে, তার যে সিমটমগুলো সে লাইফ টাইম এটাকে কন্টিনিউ করবে। তাহলে এটার জন্য তার কী করণীয়? শ্বাসনালীকে যেন উত্তক্ত করা না হয়। যে এজেন্টগুলো, যে ইরিটেন্টগুলো তার শ্বাসনালীকে উত্তক্ত করে, বিশেষ করে হাউস ডাস্ট মাইটস খুবই কমন, ইউনিভার্সাল, আর একটা পোলেন, ফুলের পরাগরেণু, এই দুটা কমন। এই দুটোকে তাকে জানতে হবে, কিভাবে অ্যাভয়েড করতে হয় সেটা শিখতে হবে। আমরা আলোচনায় বলবো হাউ টু অ্যাভয়েড দিস। কোনো ফুডে যার অ্যালার্জি হয় সেটাকে ডিটেক্ট করতে হবে। এটার জন্য অ্যালার্জি স্কিন পিক টেস্টও আমি সাধারণত করি না। উনি নিজে থেকে বুঝতে পারবে যে এই খাবার পরে আমার অ্যালার্জি হয়েছিল বা একটা হাঁচি কাশি হলো, সেই খাবারটা উনি আবার পরবর্তীতে খেয়ে দেখবে 7 দিন পর বা 15 দিন পর আবার হলো, এরকম যদি 2 বা 3 বার, ওটাকে অ্যাভয়েড করবে। এইভাবে আমরা অ্যালার্জিগুলোকে অ্যাভয়েড করব। আমরা একটু কথা বলবো, একটু দর্শকের ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি অ্যাজমা পেশেন্ট। আমার নাম শেখ ইব্রাহিম হাসান। জি, আমি পাবনা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার আমি বক্ষব্যাধিকে দেখাইছি ডাক্তার, আমাকে হলো ব্যাকটিটল পেয়েছেন 250, তারপর মোনাস্টেন, তারপরে হলো আপনার অ্যান্টিবায়োটিক দিছিল 7 দিনের জন্য 2 বেলা করে।
এখন কিছুটা কাশি কমছে, কিন্তু কাশি এখনো রয়ে। আপনার বয়স কত? 32। 32 বছর। জি জি, কোনো প্রশ্ন আছে? আমরা বিরতির পরে সে অ্যান্সারটা দেব। কত বছর ধরে আপনি ভুগছেন এই অ্যাজমাতে? আপনার এই সমস্যাটা কতদিন ধরে? এই এক মাস। 1 মাস। এর আগে 15 days। 15 দিন। এর আগে কতবার হয়েছে? এর আগে তো ভালো ছিলাম। কখনো কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আগেও আচ্ছা, হয়েছে? আগে হয়েছে। আপনি কি ধূমপান করেন, স্মোকিং করেন? না না না। আচ্ছা আচ্ছা, আমরা প্রশ্নের উত্তরটা, দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর মানে বিরতির পর এসে দিচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ এবং ডাক্তার এস.এম. আব্দুল আল মামুন। স্যার, বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন, বয়স 32 বছর, ওনার শ্বাসকষ্ট সমস্যা, ওই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আগে একজন দর্শক ফোন করেছিলেন জি, স্যার। যে তার স্ত্রী কিচেনে গেলেই তার সর্দি হয়, হাঁচি হয়। এমন যে ওই কিচেনে গেলে অনেক সময় দেখা যায় অনেক উগ্র ঝাঁঝালো গন্ধ থাকে, মশলার গন্ধ থাকে। তাতে কিন্তু যে ডক্টর মামুন যেটা সংবেদনশীল শব্দটা ইউজ করলেন, সেই তার তখন সেই ঝাঁঝালো গন্ধে তার একটা সংবেদনশীলতা সৃষ্টি হয়ে কিন্তু হাঁচি হয়। অনেকে দেখা যাবে ঘরে ঢুকলে লেপ কাঁথা সরালে মাইট বলে একটা কিট আছে, ওটা ঢুকে অতি সংবেদনশীলতা শ্বাসটা তৈরি করে। এটা একটা ব্যাপার। তো কিচেনে তাকে এক্সস্ট ফ্যান লাগাতে হবে যাতে উগ্র ঝাঁঝালো গন্ধটা না থাকে। সেটা দরকার মাস্ক ইউজ করবে, মাস্ক ইউজ করে ঢুকবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, 32 বছরের এক ভদ্রলোক, তিনি শ্বাসকষ্টে ভুগছেন। 15 দিন ধরে এটা একটু বেড়ে গেছে, আগেও হতো, মানে এক্সারবেশন হয় যে উনি নিশ্চয়ই কোনো অ্যালার্জেনের মুখোমুখি হন, সেই জন্য এই আবার নতুন করে এটা দেখা দেয়। তাকে দেখতে হবে, খুব মেটিকুলাসলি দেখতে হবে যে তার অ্যালার্জেন মানে কোন অ্যালার্জেনে সে এক্সপোজড হচ্ছে। এই যে ঘরের মধ্যে হাউস ডাস্ট মাইট থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, এগুলি সাধারণত একটা বড় কারণ। আপনি যদি স্কিন প্রিক টেস্ট করেন বা যে যেই অ্যালার্জিক প্যানেল টেস্ট করেন, দেখা যাবে যে হাউস ডাস্ট মাইটে অ্যালার্জি আছে। তো যদি আমরা এটা সাজেস্ট করি না যে স্কিন টেস্ট করাটা, এটা বাংলাদেশের আলোকে এটা একটা বিলাসিতা মাত্র। তো হাউস ডাস্ট মাইটটা একটা বড় ব্যাপার। তো তাকে ঘর পরিষ্কার করতে হবে, ঘর ঝাড় দেওয়া যাবে না, ঘর মুছে ফেলতে হবে। ঘরের যখন ঘর ঝাড় দেবে সে ঘরে থাকবে না। আর ধূমপান করেন না বললেন, ভদ্রলোক বললেন, এটা একটা ধূমপান করছেন না, সেটা একটা বড় ব্যাপার। তার যে ওষুধগুলি উনি খাচ্ছেন, মন্টেলুকাস্ট, তারপর একটা ইনহেলারের কথা বললেন, সেগুলি উনি ব্যবহার করবেন। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে যাতে অ্যালার্জেনের মুখোমুখি না হয়। প্রয়োজন হলে একটা মাস্ক পরে থাকবে, তারপরে নিজেকে সুরক্ষার ব্যবস্থা করবে যাতে সে এই অ্যালার্জেন থেকে বেঁচে থাকতে পারে। সবসময় যে তাকে একেবারে ওষুধ ব্যবহার করতে হবে, ইনহেলারের কোনো কিন্তু বিকল্প নেই। কারণ বিদেশে কিন্তু আমরা তো এখানে ডক্সোফাইলিন দিয়ে দিই, অনেক কিছু দিয়ে দিই, কিন্তু বিদেশে তো সব ইনহেলার দিয়ে চিকিৎসা হয়। ইনহেলারটা তাকে নিতে হবে। মন্টেলুকাস্ট খাচ্ছেন, মন্টেলুকাস্ট নিতে হবে। আর যেটা আমি বারবার বলছি যে তাকে মানে সে নিশ্চিত তাকে হতে হবে যে কোন জিনিসটার প্রতি তার এই শ্বাসনালীর সংবেদনশীলতা বাড়ায়, কোন জিনিসটা তার অ্যালার্জি হিসেবে কাজ করছে, সেটা তাকে চিহ্নিত করতে হবে। আমাদের সাথে দর্শক আছেন আরেকজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ঢাকা থেকে আনোয়ার বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। পরিচয় হলো আমার ছেলে, জি, বয়স 23 বছর। 3 বছর? ও 23। আচ্ছা। ও ওই 2-4 দিন পর পরই এমন ভাবে হাঁচু দেওয়া শুরু করে, হাঁচু দিতে 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 একদম শেষ, এক পর্যায়ে ওর প্রচন্ড ঠান্ডা লেগে যায়। আচ্ছা, এই সমস্যাটা ওর কতদিন থেকে শুরু হয়েছে? 10 বছর মিনিমাম। আচ্ছা স্যার, প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, এই আপনারা মা বাবা যে দুজন, আপনাদের দুজনের মধ্যে কারো অ্যালার্জিক প্রবলেম আছে? জি না। আপনার আর অন্য ছেলে মেয়েদের মধ্যে? না, আমার 2 ছেলে, কারো এরকম, আমাদের বংশে কারো এরকম সমস্যা নাই। হ্যাঁ, আপনার হয়তো নেই, আপনার মিসেস যে মানে বাচ্চার মা, তার বা তার ফ্যামিলিতে আছে কিনা অ্যালার্জিক প্রবলেম?
আচ্ছা ঠিক আছে। জি না, নাই। আচ্ছা নাই। আমি মোটামুটি আচ্ছা, কোনো ওষুধ কি খাচ্ছে নাকি? 23 বছর বয়স, আপনার ছেলে আসলে স্মোকিং করে কিনা? না না, ও স্মোকিং করে না, ও স্টুডেন্ট। স্টুডেন্ট। আর কোনো ও ওষুধ ইঞ্জিনিয়ারিং পরে ও হলো ওই যে ঠান্ডা লাগলে আমরা ফেনাডিন দিই, ওরে শুধু ফেনাডিন। আচ্ছা আচ্ছা, আর কোনো ওষুধ দিচ্ছেন এখন? ফেনাডিন, শুধু ফেনাডিন। ফেনাডিন। আচ্ছা, ওর তো শ্বাসকষ্ট নেই, ওর কি শ্বাসকষ্ট আছে? না 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 না, শ্বাসকষ্ট নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের ধন্যবাদ। জন্য। এখন হলো যে ওনার যেটা বললো প্রায় 10 ইয়ার্স হলো তার এই সমস্যাগুলো, অফকোর্স এটাও একটা হাইপার রেসপন্সিভনেসের। এখন উনি এখন পর্যন্ত যে সিমটমগুলোর কথা বলে, এটা অ্যালার্জিক রাইনাইটিসে যে আমরা ডায়াগনোসিস করি সেদিকে যাবে, এবং সেটাও কিন্তু একটা অ্যালার্জিক ডিসঅর্ডার, এটা কনকমিনেন্ট ডিজিজ অফ দ্য অ্যাজমা। এই পেশেন্টটা পরবর্তীতে হয়তো আমরা দেখবো যে অ্যাজমার সিমটমগুলো চলে আসবে, কিন্তু এটা কনকমিনেন্ট ডিজিজ অফ অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস। সেইখানে ওই যে ডক্টর ইকবাল হাসান মাহমুদ স্যার যেটা বললেন যে এই আমরা অ্যালার্জিনগুলো যদি ডিটেক্ট করতে পারি যে কোন ধরনের অ্যালার্জিতে তার এটা হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা দুটো জিনিস করা হয়, ব্লাডের আইজি লেভেলটা করলে আমরা অ্যালার্জি প্রিপন্ডারেন্স তার আছে এটা আমরা নিশ্চিত যে তা আছে। সেকেন্ড হচ্ছে কোন কোন জিনিসে তার অ্যালার্জি হবে। তো অ্যালার্জির মধ্যে দুটো অ্যালার্জি কিন্তু ইউনিভার্সাল, সবার জন্যই প্রযোজ্য, একটা হচ্ছে মাইটস আর একটা পোলেন। এটার জন্য আমরা টেস্ট না করেও আমরা এটাকে আমরা মেজার নিতে পারি। আর বাকি অন্য যে জিনিসগুলো, ফুড অ্যালার্জি, এটা আমরা যদি একটা স্কিন প্রিক টেস্ট করি এবং ফুডের কোন কোন ফুডে, অথবা লাইফস্টাইল থেকে সে বের করা যেতে পারে কোনটা, সেটা আমরা ডিটেক্ট করব, তাহলে সেই ফুডগুলো সে অ্যাভয়েড করবে। এছাড়া এক্সটার্নাল এনভায়রনমেন্টে ডাস্ট ছাড়াও ডাস্ট পোলেন ছাড়াও এমনি গাড়ির ধোঁয়া, সিগারেট ধোঁয়া, এগুলো তাকে অ্যাটাক করতে পারে। তবে কমনলি যে জিনিসটা তার করণীয়, একটা মানুষ আমরা প্রত্যেককে আমাদের নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিতে যাই থাকুক, রাতে আমরা ঘুমাই রাতে একটা ঘরে, যে ঘরের মধ্যে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় কাটে। প্রতিটা মানুষের ঘরে, পৃথিবীর এই 800 কোটি মানুষ সবার ঘরে কিন্তু একটা জিনিস তৈরি হয় যেটা হল মাইটস। মাইটসটা রিলেটেড টু দ্য হিউম্যান ইনহ্যাবিটেন্ট, মানুষ যেখানে বসবাস সেখানে মাইটসের উৎপত্তি। মাইটসটা হচ্ছে একটা বাক্স যেটা ডার্মাটোফ্যাগয়েডস টেরোসাইনিনাস, এটা সায়েন্টিফিক নেম, এবং খুব মাইক্রোস্কোপিক একটা বাক যেটা আমাদের ঘরে মিলিয়ন মিলিয়ন থাকে, কারণ ইট ফিড অন হিউম্যান স্কিন সেল। আমরা আমাদের শরীর থেকে ডেইলি যে সেলগুলো ডিজেনারেট করি এগুলোর ফিট করে সেখানে তার লিভিং, এই জন্য প্রতিটা মানুষের ঘরে থাকে। তো আমরা আমাদের শরীরের সেলগুলো ওদেরকে কীভাবে পৌঁছাই আমরা, সেটা আমরা যদি একটু 1 মিনিট বলি, সেটা হলো যে আমরা আমাদের শরীর থেকে প্রতিদিন 1 মিলিয়ন প্রায় 10 লাখ সেল আমরা ঝরে ফেলি। এটা অ্যাপোপ্টোসিসের মধ্যে নর্মালি ঝরে যায়, কারণ এটা যদি না ঝরতো তাহলে আমাদের চামড়া এরকম থাকতো না, মোটা হয়ে স্কিনগুলো ঠিক হয়ে যেত, গাড়ির মানে আম গাছ বা পশুর চামড়ার মতো হয়ে যেত। কারণ আমরা সেল ডিভিশন হচ্ছে, খাচ্ছি যাচ্ছি, আর এগুলো সেলগুলো ডিজেনারেট হচ্ছে। তো যেগুলো ঝরে এটা বিভিন্ন জায়গায় পড়ে। রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের বেডশিটের পড়ে, মেইনলি কাপড় চোপড় বেডশিটের মধ্যে এটা পড়ছে, বা ঘরে কার্পেট থাকলে হাঁটা চলার সময় কার্পেট পড়তেছে। তাহলে দিনের বেলা আমরা প্রত্যেকটা মানুষের অভ্যাস হচ্ছে রুম ক্লিন করা। রুম ক্লিন করার সময় বিছানা রুমে ঝাড়ি এবং ফ্লোর পরিষ্কার করি। যখন বিছানাটা ঝাড়া হয় তখন এখানে যেগুলো জমলো এটা 50% পর্দা ছাদে ওয়ালে চলে যায়, আর 50% ফ্লোরে পড়ে। যেটা ফ্লোরে পড়ে সেটা ওয়াশ আউট হয়ে যায়, এটা নিয়ে আমরা ধন্য মনে করি। কিন্তু যে পর্দার ছাদে ওয়ালে লেগে গেল এটা সম্বন্ধে কারো কোনো নলেজ, ডেইলি এটা জমতে থাকে 365 দিন, এবং এইটা থেকে এটাই এই মাইটসগুলোকে নারিশ করে। এবং এই মাইটস, এবং যে আমাদের বাংলাদেশ যেখানে আমাদের 10 মাসে ফ্যান বেশি লাগে, অন্য যেমন আমেরিকা, কানাডা, ইউরোপ, এখানে তো ফ্যান বেস প্রয়োজন হয় না, হয়তো 1 মাস লাগে বছর, আমাদের 10 মাস 11 মাসে লাগে। যখন ফ্যান বেস চলে, আমরা ঘুমাচ্ছি দেওয়া আসছে, তখন এই মাইটসগুলো আস্তে আস্তে পার্কুলেশন হয়, বাতাসে ঘুরতে থাকে ধুলার সাথে, এবং এটা আমাদের নাকে যায়। যাদের এই অ্যালার্জিক প্রবলেম আছে, প্রায় 30 কোটি মানুষ আছে পৃথিবীতে যাদের এই লাইনের মধ্যে পড়ে, বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ আছে যাদের এই হাইপার রেসপন্সিভনেস আছে একটা রাফলি। তাদের নাকটা বন্ধ হয়, তখন সে মাউথ ব্রিদিং করে, এবং তখন রেসপিরেটরি ট্র্যাক্টগুলো আনপ্রোটেক্টেড হয়ে যায়, সহজেই ইনফেকশন চান্স হয়ে যায়। কাজে এটা একটা জিনিস, কাজে আমাদের মাইটস প্রোটেক্ট করার জন্য কি করতে হবে, বিছানার চাদর যেখানে আমরা ঘুমাই এটাকে ঘরের বাইরে ঝাড়তে হবে ডেইলি। এটা লাইফ টাইমে একটা প্র্যাকটিস, সিম্পল ব্যাপার। টার্ন ইউর বেডশিট আউটসাইড দ্য রুম, এটা 50% কাজেতে হয়ে যায়। সেকেন্ড, নো কার্পেট ইন দ্য বেডরুম। থার্ড হচ্ছে জানলাগুলো দিনের বেলা আধা ঘন্টা খোলা রেখে ফ্যান ছেড়ে দেখবো স্পিডে, যাতে ভিতরে বাতাসটা বাইরে যায়। আমরা যদি এক কথায় বলি পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে বুঝবে না লোকজন। দেখা যাবে প্রতিদিন চাদর পাল্টাচ্ছে, রুমের মধ্যে একটু ঝেড়ে আবার ধুতে দিয়ে দিচ্ছে, তাই না? এই 3টা জিনিস স্পেসিফিক্যালি করতে হবে। এটা যদি করতে পারে তাহলে তার কিন্তু অ্যালার্জি কন্ট্রোল অনেকাংশে কমে যাবে। আর বাকি যেটা হলো বাইরে যদি যাই আমরা, সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করলাম ধোয়ার মধ্যে গেলে। আমরা যদি শীত প্রধান দেশে যাই, পোলেন মে জুন জুলাই মাসগুলোতে হয়, এগুলো সময় আমরা অ্যাভয়েড করে চললাম, তাহলে এই মানুষগুলো স্বাভাবিক জীবনযাপন করবে। দর্শক আছেন আমাদের, দর্শকের বালিশটা চেঞ্জ করতে হবে, বালিশটা চেঞ্জ একটা আছে মাসের পর মাস এক বালিশ শেষ হচ্ছে, এক মাসে কভারটা চেঞ্জ করতে হবে রেগুলার। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার আমি বাংলা থেকে বলছি। জি, বাংলাতে আমার বয়স 82 বছর।
82 বছর। বক্ষ, আমি অ্যাজমা রোগী, আর বক্ষমুক্ত এবং মেডিসিন বহু ডাক্তারদের পরীক্ষা করেছে, আমাকে এখন ওষুধ দেয়, কিন্তু আমার কোনো হয় না। যেমন কথা বলতে আমার হাসি লাগে, হাসতে হাসি লাগে, কোনো কাজ করতে পারি না, হাতেও হাসি লেগে যায়। শ্বাসকষ্ট, তা আমাদের এই যে বংশগত রোগী, কিন্তু আমাদের তো অন্যান্য রোগী আছে, আমার মতো তো এত কষ্ট হয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত শ্বাসকষ্ট হয় কেন? ঠিক আছে, জি বাবা, 82 ঠিক বছর আছে, এখনো প্রশ্ন আপনি কি আছে? ধূমপান করতেন বা করেন? না, আমি করতাম, আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, আমি করতাম, মানে আজ থেকে 25 বছর আগে পরে করি না। 25 বছর উনি ওনার যে কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে, 82 বছর বয়স, এটা আমরা বুঝে নিয়েছি মোটামুটি। এটা সিওপিডির এই বয়সে সাধারণত সিওপিডি হয়। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন। আপনি কফ কি পেকে যায় মাঝে মাঝে? কেটে গেছে স্যার। আচ্ছা, তো 82 বছর বয়সে, এই বয়সে সাধারণত অ্যাজমা খুব একটা দেখা যায় না। এই বয়সে যেহেতু ধূমপান করতেন এবং কথা বলতেও কিন্তু ওনার কষ্ট হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, সম্ভবত উনি সিওপিডিতে ভুগছেন। আর সিওপিডি এমন একটা রোগ, এটা কিন্তু রিভার্স করা যায় না, এটা আস্তে আস্তে প্রোগ্রেস করে। আমাদের সিসি লোয়েব টেক্সট বুক অফ মেডিসিন, যেটা পড়ে আমরা ডাক্তার হয়েছে, সেটা লেখা আছে মার্চিং টুয়ার্ডস গ্রেভ। তো এটাকে দমন করার জন্য আপনাকে যে বিভিন্ন লাভা বিভিন্ন রকম ইনহেলার আছে, সেগুলো নিতে হবে। কফ যাতে না পেকে যায়, সেজন্য কফ যদি পেকে যায় তাহলে আপনার এক কোর্স অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আর ব্রঙ্কোডাইলেটর বড়ি যেগুলো আছে সেগুলো চালিয়ে যেতে হবে। আর এখানে যেহেতু অ্যালার্জির খুব একটা ভূমিকা আছে বলে মনে করি না, মন্টেলুকাস্ট খেতেও পারে, নাও খেতে পারে, কিন্তু আপনাকে ইনহেলার যেগুলো আমরা সিওপিডিতে ব্যবহার করি, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, সেগুলো ওনাকে ব্যবহার করতে হবে। ওরা কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে। আর পুষ্টির মানটা বাড়াতে হবে, পুষ্টির মানটা বাড়াতে হবে। আমি যেটা সাথে অ্যাড করতে চাই যে ওনার ঠিক রাইট নাও 82, দুটোই হতে পারে, যে ওনার সিওপিডি অথবা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, দুটাই হতে পারে। এই অবস্থায় এই বয়সের একটা মানুষ, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে দেখি যারা 60-70 হয়ে গেছে, ইনহেলার সঠিকভাবে ইউজ করতে পারেন না। আমরা যাদেরকে ইনহেলার তো কেউই পারে না ধরে নিই, তাদেরকে শেখানোর পরে এক পর্যায়ে পেরে যায়, কিন্তু এই বয়সে ওনার ক্ষেত্রে ইনহেলার প্রযোজ্য নয়। কাজে যখন আমাদের টার্গেট তো এই ওষুধগুলোকে তার শ্বাসনালীতে পৌঁছানো, ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু নেবুলাইজার। আমরা কিন্তু অযথা অনেকেই নেবুলাইজার দিই, যার প্রয়োজন নেই তাকেও দিই, কাশি হলেই দিচ্ছি, কিন্তু সেখানে প্রয়োজন নেই। কিন্তু এই মানুষটার জন্য স্পেসিফিক্যালি নেবুলাইজার দ্য বেস্ট ওয়ান, কারণ ইনহেলার নিতে হলে তার ইফোর্ট লাগবে, যে ইফোর্ট দিয়ে তাকে টেনে নিতে হবে, সে ডাইরেক্টলি নিক অথবা স্পেসার নিক, তাকে এমন একটা ইফোর্ট লাগবে মিনিমাম, সেই ফ্লো অফ ইয়ার সৃষ্টি করে শ্বাসনালীতে ওষুধটা পৌঁছাতে হবে। কিন্তু নেবুলাইজারের ক্ষেত্রে নো ইফোর্ট নিডেড। একটা মানুষ বেঁচে থাকার জন্য যে নর্মালি যে ব্রিদিংটা করছে, এটা একটা নির্দিষ্ট সময় 4-5 মিনিট 6 মিনিট ধরে চলতেছে ওষুধ, এটাতে ঢুকে যাচ্ছে। কাজে যে ওষুধগুলো আমরা তাকে দিব, সেটা ইপ্রাটোপিয়াম দিই, সালবিউটামল দিই, আমরা আরও স্টেরয়েড দিই, তাকে আমরা এই নেবুলাইজ ফর্মে ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 2, ওনার জন্য বাসায় একটা নেবুলাইজার থাকতে হবে, একটা অক্সিজেন কনসেন্ট্রেটর ইজ বেটার ফর হিম। এখন তার কিন্তু অক্সিজেন লাগেই মাঝে মাঝে, তাহলে বাসায় একটা অক্সিজেন থাকবে, এই দুটো হলে উনি বাসায় চলতে পারবে। থার্ড হচ্ছে যে ওনার ভ্যাকসিনেশন, ওনাকে এই বয়সের মানুষের জন্য, ওনার কিন্তু 60-60 পর থেকে আমরা বলি, এবং অন্য দেশগুলো মেডিকেয়ারে, যেটা আমেরিকা ইউরোপে, তাদের 60 অ্যান্ড অ্যাবাভদের জন্য হচ্ছে ভ্যাকসিনেশন, যেটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পার ইয়ারলি, আর নিউমোনিয়া ভ্যাকসিন ওয়ান্স ইন লাইফ অর বুস্টার, এটাও নিয়ে নিতে হবে। এগুলো নিলে কিন্তু একটা সুরক্ষা। যে আমরা এই সুরক্ষা নিয়ে এসে কথা বলবো, এটা বিরতির পর নিয়ে আসি। দর্শক, ফিরছি একটা বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ও করণীয়, এই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ এবং ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা আসলে ফুসফুসে কী কী রোগ হয়, কী কী ধরনের প্রবলেম হয়, দর্শকের ফোন সবই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ফুসফুসকে ভালো রাখতে হয়। ফুসফুসকে ভালো না রাখলে এই রোগগুলো হবে। তো ফুসফুসের সুরক্ষার জন্য, ফুসফুসকে ভালো রাখার জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, বা কিছু নিয়ম আছে, সেগুলো একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমাদের শরীরটাকে যদি আমরা ভালো রাখতে চাই, মানে আমরা যদি পৃথিবীকে, সমাজকে এবং আমাদের জীবনকে এবং আমাদের শরীরকে যদি ভালো রাখতে চাই, তাহলে ফুসফুসকে ভালো রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। যে ফুসফুসটা কখনো রেস্ট নেয় না, সারাক্ষণ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে যায়, আমরা ঘুমাই, আমরা রেস্ট নিই, অন্যান্য অর্গান রেস্ট পাই, হার্ট এবং লাংস এই দুটো কিন্তু চলতেই থাকে। হার্টটা যেমন বিট দিতে থাকে আর অক্সিজেন সাপ্লাই দিতে থাকে ফুসফুস। কোনো কারণে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা নেই আর
পরের মুহূর্তে মনে নেই। কাজেই অক্সিজেন সাপ্লাইটাকে যদি ইনট্যাক্ট রাখতে চাই তাহলে ফুসফুসটাকে সুরক্ষা এবং সবল সতেজ রাখতে হবে। আমাদের দুটো ফুসফুস, রাইট অ্যান্ড লেফট। রাইট লেফট ফুসফুসে আমাদের 10টা সেগমেন্ট, 3টা লোব, আর লেফটটাতে 2টা লোব এবং 8টা সেগমেন্ট। এই মিলে প্রায় এক একটাতে 300 মিলিয়ন করে অ্যালভিওলাই আছে এক একটাতে, এবং এটা সারফেস এরিয়া যেটা গ্যাস এক্সচেঞ্জ করে। এইগুলোর কোথাও যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে এই গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে বলি বা আমাদের শ্বাসনালীতে যদি বলি, তাহলে আমাদের অক্সিজেন লাইনটা কাট অফ হতে পারে এবং অক্সিজেন লেভেলটা বডিতে কমে যেতে পারে, যেটা আমাদের জন্য ক্ষতিকারক হবে এবং মানুষ মৃত্যুর দিকে ধাবিত হবে। কাজে আমাদের যা প্রয়োজন ফুসফুসটাকে সুরক্ষার জন্য, আমাদের যেটা হলো যে এনভায়রনমেন্টে আমরা বসবাস করছি সে প্রকৃতির সাথে যোগাযোগ কিন্তু আমাদের এই ফুসফুসের মাধ্যমে। আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি। এই প্রকৃতিতে যে বসবাস করি সেখানে যদি এনভায়রনমেন্টাল পলিউশন অনেক বেশি হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর হচ্ছে। কাজে আমাদের পলিউশনটাকে কন্ট্রোল করতে হবে, ফুসফুসকে ভালো রাখতে হলে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের নাকটা দিয়ে আমরা শ্বাস নিতে পারি, মুখ দিয়েও শ্বাস নিতে পারি, কিন্তু নাকটা হচ্ছে লাইক অ্যান সুপার এয়ার কন্ডিশনার, গড গিফটেড, যে আল্লাহ তাআলা নাকটাকে একটা সুপার এয়ার কন্ডিশনার আছে। বাতাসটা যখন আমরা নাক দিয়ে নিই তখন এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন, ফ্রেশ হয়ে শ্বাসনালীতে যায়। ফলে এই প্রকৃতির বাতাসে যা কিছুই থাক এটা ধ্বংস হয়ে যায় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, খুব বেশি হয়ে গেলে আবার পারে না। কিন্তু এই যে জিনিসটা আমরা যদি নাকের এই শ্বাস নেওয়াটাকে ইনট্যাক্ট রাখতে পারি তাহলে আমাদের ফুসফুস সুরক্ষা থাকে। কিন্তু যাদের অ্যালার্জিক প্রবলেম আছে, রাতে ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাউথ ব্রিদিং করে, তখন কিন্তু অপ্রতিরোধ হয়ে গেল, আমাদের আনপ্রোটেক্টেড হয়ে গেল শ্বাসনালীটা। যে বাতাসগুলো ঢুকলো এর মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সব ঢুকে গেল। কাজে তখন আমাদের সহজে লাংসে ইনফেকশন হবে। কাজে আমরা যে নাকটা খোলা রাখতে পারি এটা ইনশিওর করতে হবে। সেটার জন্য আমরা আগেও আলোচনা করেছি যে মাইটস কন্ট্রোল করা, কোন ক্ষেত্রে নাজাল স্প্রে দেওয়া, যদি নাকের কোনো ডিফর্মিটি থাকে সেটাকে কারেক্ট করা যাতে আমরা নাক দিয়ে সবসময় নিঃশ্বাস নিতে পারি, এটা ইনশিওর করলে আমাদের লাংসটা ভালো থাকবে। দ্বিতীয় হচ্ছে আমাদের ফুসফুসের আমাদের একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের ফুসফুসে সহজে ইনফেকশন হয়। সেই জন্য আমরা বয়োবৃদ্ধির সাথে সাথে আল্লাহ তাআলা এটা কোরআনেও উল্লেখ করে দিয়েছে যে আমরা যাকে আমি দীর্ঘায়ু দান করি তাকে আমি দুর্বল করে দিই। তখন এই বয়সের পর 60 অ্যান্ড আবার মানুষদের জন্য সুরক্ষা ভ্যাকসিন, যেগুলো আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, এগুলো আমরা নিব যাতে অপেক্ষাকৃত কম ইনফেকশনগুলো হয়। আর এছাড়া আমাদের সুষম খাদ্য যেগুলো ফুসফুসের জন্য খুবই প্রয়োজনীয়, যে বিভিন্ন ফলমূল আছে তার মধ্যে নাম্বার 1 আমরা যদি ধরি আপেলকে, আপেলে একটা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের রেসপিরেটরি ইমিউনিটিকে খুব এনহ্যান্স করে। তার এছাড়া আছে গাজর আছে, তারপরে আমাদের স্পিনাচ আছে, এই যে জিনিসগুলো অন্যান্য ফ্রুটসগুলো এগুলো আমাদের ফুসফুসের জন্য। এছাড়া হাই প্রোটিন ডায়েট, লেস কার্বোহাইড্রেট, এটাও আমাদের ফুসফুসের জন্য খুব প্রয়োজন। আমরা সুষম খাদ্য খাবো, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ব্যায়াম আছে আমাদের ফুসফুসের শ্বাসনালীটাকে সবল সতেজ রাখার জন্য। সে ব্যায়ামগুলো আমরা শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এবং নির্দিষ্ট যে ব্যায়ামগুলো আছে রেসপিরেটরি আমরা এক্সারসাইজ, সেগুলো আমরা যদি পেশেন্টকে শিখিয়ে দিই, বিশেষ করে যাদের সিওপিডি আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই এই এক্সারসাইজগুলো লাগবে, সেগুলো যদি আমরা পেশেন্টকে শিখাইতে পারি তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের ফুসফুসটাকে অনেক ক্ষেত্রে ভালো রাখতে পারি, আমার জীবনকে আমি সুন্দর রাখতে পারি। জি স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, ফুসফুস অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, দুটি ফুসফুস। প্রশান্তিময় শ্বাস তো সবাই চায়, আমরা সবকিছু করি, এত টাকা কামাই, এত কিছু করি, কিন্তু শ্বাস যদি না নিতে পারি প্রশান্তিময় শ্বাস, তাহলে পুরো জীবনটাই তো বৃথা হয়ে যায়। সেই জন্য ফুসফুস আমাদের সুরক্ষা অবশ্যই প্রয়োজন। এখন আমি বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, এখন ভাদ্র মাস চলছে, প্রচণ্ড গরম, তাল পাকা গরম যেটাকে বলে, প্রচুর ঘামি আমরা, বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করে প্রচুর ঘামছে, অন্তত ঘামগুলি সবসময় মুছে ফেলতে হবে। ঘাম যাতে না বসে একটা ঠান্ডা লেগে যায়, অনেক সময় ঠান্ডা লেগে অনেক সময় নিউমোনিয়া হতে পারে, সেজন্য ঘাম মুছে ফেলতে হবে। এই বন্যা পরবর্তী সময়ে যাতে আমাদেরকে আমরা বেশি না ভিজি, শরীরটাকে পরিষ্কার রাখি, বিভিন্ন রকমের মানে আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে। বন্যা তো সব তলিয়ে গেছে, বাংলাদেশের একটা বড় অংশ, প্রায় 1 কোটি লোক বন্যা কবলিত। এটার দিকে এখানে ফুসফুসকে সুরক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তাদের ফুসফুস যাতে সুরক্ষিত হয়। আর ফুসফুস সুরক্ষার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধূমপান করব না। ধূমপান যে করে তার ফুসফুস অবশ্যই নষ্ট হয়ে যাবে। আমরা একটা যদি যে অধম পায়ের ফুসফুস দেখি, একটা ধূম পায়ের ফুসফুস দেখি, একটা অধম পায়ের ফুসফুস একেবারে গোলাপি কালার থাকবে, একটা ধূম পায়ে যে চেইন স্মোকার তার ফুসফুস কালো হয়ে যাবে, কুচকুচা হয়ে যাবে, সিওপিডিতে ভুগবে, লাং ক্যান্সারে ভুগবে, বিভিন্ন ধরনের বক্ষব্যাধিতে আক্রান্ত হবে। তো ফুসফুসের সুরক্ষার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ধূমপান করবেন না, এবং গাড়ির কালো ধোঁয়া যাতে না লাগে, কোনো গাড়ি যাতে কালো ধোঁয়া ছড়াতে না পারে। আপনার পরিবেশ, আপনি যেখানে কাজ করেন সুন্দর পরিবেশ যাতে থাকে, ধুলা ধোঁয়া এগুলো মুক্ত থাকে,
এবং যারা আগেও বলেছিলাম এখনো বলি যে আমার মা বোনেরা যারা রান্নাঘরে গ্রাম দেশে লাকড়ির চুলায় কাজ করে তারা তো করতেই হবে, এখন বায়োগ্যাস যদি তারা নিতে পারে তাহলে সবচেয়ে সুবিধা হয়, না তো মুখের মধ্যে অ্যাটলিস্ট একটা গামছা পেঁচিয়ে তারা রান্না করে যাতে তাদের ফুসফুসটা সুরক্ষিত থাকে। অর্থাৎ যেটা ডক্টর মামুন বলেন যে খুব মানে ভালো কতগুলো খাবার আছে যেসব খাবার খেলে ফুসফুস ভালো থাকে, কতগুলো ব্যায়াম আছে যেগুলো ব্যায়াম করলে আপনার ফুসফুস ভালো থাকবে, কার্যকর থাকবে, বেশি বয়সেও দেখা যাবে ফুসফুস বেশ কার্যকর। কারণ ফুসফুস কার্যকর না থাকলে অকার্যকর ফুসফুস হার্টকেও নষ্ট করবে, যেটা কলপালমোনারি বলে। তো সেই জন্য ফুসফুস সুস্থ রাখার জন্য, ফুসফুসের সুরক্ষার জন্য আমাদের সর্বপ্রকার একেবারে নিয়োজিত মানে সবকিছু নিয়োজিত করতে হবে। কারণ আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তাহলে আমরা জীবনকে উপভোগ করতে পারবো, না তো জীবন তো হয়ে যাবে একেবারে নিষ্ফল, তাই না? অনেক টাকার উপরে শুয়েও তো কোনো আরাম পাওয়া যাবে না। একটা ভালো শ্বাস যদি না নিতে পারেন তাহলে তো আপনার জীবনটাই বৃথা। সুতরাং জীবনকে সুন্দর করতে, সুস্থ করতে, আমরা কর্মক্ষম থাকার জন্য আমাদের সুস্থ ফুসফুস একান্তই প্রয়োজন। মেডিটেশনে কোনো ভূমিকা আছে কিনা? অবশ্যই মেডিটেশন আমাদের যে আমরা মুসলিম আমরা যে নামাজ পড়ি এটা কিন্তু মেডিটেশন। যারা হিন্দু যারা পূজা করে তারা ঠাকুরের সামনে বসে জিম মানে পড়ে থাকে, সেগুলো মেডিটেশন। আরো অনেক রকম মেডিটেশন আছে, ইয়োগা আছে, সেগুলো করলেও কিন্তু দেখা যাবে যে ফুসফুস ভালো থাকবে। এবং ফুসফুসের বিশেষ কিছু ইয়োগা আছে, যোগ ব্যায়াম আছে, সেগুলো করলে কিন্তু ফুসফুস ভালো থাকবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।